নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ওই যে টিনের চালে কাউয়া, তারপরে আর একটা আছে না শব্দ, তালিবের সহায়কার শাহ, হাদি সাহেব গুলিবিদ্ধ। তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে, যে কে বা কাহারা হঠাৎ করে ওনাকে মোটরসাইকেল থেকে এসে গুলি করে, সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায়, যদিও মারা যায়নি, এখনো বেঁচে আছে। তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি 49। আপনাদের মনে আসছে নিশ্চয়ই, গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের 50 জন মারা যাবে বা টার্গেট কিলিং এ 50 জন, এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি। এবং অনেকে আমাকে বলেছিলেন, ভাই এই ধরনের ভিডিও এটা কি, এটা সত্য নাকি এই সেই। তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা, কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, নির্বাচনে তফসিল ঘোষণার পর 50 জনকে টার্গেট কিলিং করা হবে। এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল, যে প্রার্থী বিভিন্ন এলাকায়, তখন থেকে প্রায় 200 জন মারা গেছে সব নির্বাচনী কর্মকাণ্ডে, হয় জামাত বিএনপিরে মারছে, বিএনপি জামাতে মারছে, এই সেই। আজকে গতকাল তফসিল ঘোষণা হলো, আজকে সর্বপ্রথম শাওয়াহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হলো। তো ওকে যে মারছে, এখন ঢাকা পুলিশ, যেটা ঢাকা মহানগর পুলিশের গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, মোটরসাইকেলে করে এসে 2 জন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এবং হাদি সাহেব গুলিবিদ্ধ হন কোথায়? পল্টন এলাকায়, তার মানে ঢাকা 8। আর ঢাকা 8টা কার? ঢাকা 8 হচ্ছে যে মির্জা আব্বাসের আসন। মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন, ওনার অতীত ইতিহাস জানেন, সবকিছু জানেন। তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে। এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপর খুব খেপা, কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর খেপা হওয়ার দরকার নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার? আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল। গত 8 তারিখে যখন সে বলেছিল যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে, সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে এই 50 জন কারা। তুমি কোত্থেকে খবর পাইলা? তোমারে মোসাদে বলেছে, এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসে বলেছে, কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক। আমার এর আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে, টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে, মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকও আছে। এই 4টা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোকও আছে, ভরপুর এসব লোক। এ কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো? রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি 50 জনের কথা বললো? তো 50 জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল, টার্গেট কিলিং এর শিকার একজন হলো, তার মানে বাকি রইল আরো 49 জন। এই 49 জন কারা কারা? আর এই গুলি করে, এই যে শাওয়াহাদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে, এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, মবের রাজা এরা না। এই শাওয়াহাদি কিন্তু একসময় কিন্তু চিল্লায় বলছিল যে 32 আমরা ভাঙছি, অমুক আমরা ভাঙছি, এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে হবে, আমরা পয়সা নিয়ে ভাঙবো। এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল, আজকে সেই মবের রাজত্বর কায়েমের আরেকটা সুযোগ হলো। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করছে, কি বয়কট করছে, যে আমরা নির্বাচনই করবো না, এই নির্বাচন মানি না, তফসিলও মানি না। আওয়ামী লীগ কিন্তু একটাবারও কোথাও বলে না যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করব। এরপরও এই কাহিনী হচ্ছে, কারণটা কি? আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, উনি ভোটারও হন নাই, উনি বাংলাদেশের নাগরিকও না এই মুহূর্তের জন্য, নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে নাই। আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না। তো একজন লোক যদি ভোটারই না হন, তিনি সংসদ সদস্য হবেন কিভাবে? একজন লোক যদি ভোটারই না হন, তাহলে তিনি আবার কি হবেন কিভাবে? তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এই বিষয়গুলো একটু মিলান
এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না, নাকি খালেদা জিয়া নাকি ওসমান হাদিকে আজকে গুলি করার মাধ্যমে আরো 2-1 পড়ার মাধ্যমে 14 তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন, কোনটা? সবগুলো মিলান। এই জন্য আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদি, রইল বাকি 49, তার মানে একজন অলরেডি ডান। এখন সকলের দরকার, পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টাডিতে নেওয়া উচিত, পিটাইয়া মাইরা পাথার নিচে দিয়ে ওই যে ডিম আছে না, গরম ডিম, ওগুলো ঢুকে বাইর করা উচিত। যে তুমি যে 50 জন বলছিলে সেই 50 জনের মধ্যে একজন গেছে, বাকি 49 জন আছে, এই 49 জনের আমরা বাঁচাইতে হবে। তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন, কে কে আছে, কারা কারা যাবে, কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে। রাশেদ যদি না বলে তারে উল্টায় লটকাও, এখানে কারোর দোষ দেওয়া লাভ নাই, সব জানে রাশেদ খানই জানে। এই জন্য আমি বলছি যে সাউয়া আদি গুলিবিদ্ধ, রইল বাকি 49। চলেন দেখতে থাকি, আমরা বারবার আসবো, যখনই ঘটনা তখনই আসবো, যখনই ঘটনা তখনই আসবো। দর্শক, আবারও হাদি প্রসঙ্গ। ইনকিলাব মঞ্চের হাদি গুলিবিদ্ধ হয়েছেন, আপনারা জানেন, এবং খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন তার, এবং যারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তার সেই গুলিবিদ্ধ অবস্থা রিক্সার ছবি দেখেছেন। আগে জানা গিয়েছিল তিনি মোটরসাইকেলে এবং গাড়িবহর মোটরসাইকেলে তার সঙ্গীদের নিয়েছিলেন, পরে জানা গেল তিনি রিক্সায় ছিলেন, মোটরসাইকেলে করে এসে তার উপর গুলি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাদি কোমায় চলে গেছেন, কারণ তার কানে গুলি লেগেছিল, আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি, আপনারা জেনেছেন, এবং সেই কানের গুলি তার মাথা পর্যন্ত গিয়েছে, এবং হাদি খুব গুরুতর অবস্থা। তাকে ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে নেয়ার প্রস্তুতি চলছে, এরকম সংবাদ আমরা পেয়েছি। এবং ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা তারা নিশ্চিত করেছেন যে হাদি ইতিমধ্যে কোমায় চলে গেছেন, এবং কোমায় যাওয়া একটি সুস্থ সবল মানুষ যে নির্বাচনী প্রচার করছিলেন, তার কোমায় যাওয়াটা নিশ্চয়ই সাংঘাতিক। এর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক মহলে তাৎক্ষণিকভাবে বেশ কিছু প্রতিক্রিয়া চলে এসেছে হাদির এই হামলার ঘটনা। আমরা আগে একটু জেনে নিতে চাই যে হাদির এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা কেমন। শেষ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে এখন কোমাতে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আপার চিকিৎসক ডাক্তার মোশতাক আহমেদ। তিনি বলেন, শরীফুল ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তিনি এখন কোমায় আছেন। জানা গেছে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে গুলি করে, তাকে উদ্ধার করে 2:35 ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পুলিশের রমনা থানার ডিসি মাসুদ আলম তিনি সাংবাদিকদের বলেছেন, আমি শুনেছি গুলিবিদ্ধ হয়েছে, তবে কোথায় তা আমরা এখনো জানি না। পুলিশ তাকে যেহেতু অফিসিয়ালি বলতে হয়, নিশ্চিত হয়ে বলতে হয়, পুলিশ নিশ্চিত করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি বলেন, দুপুর 2:30টার পর পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে 13 নভেম্বর হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওসমান হাদি। 13 নভেম্বর গত মাসে তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। ওই দিন রাতে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এক স্ট্যাটাসে হাদি লেখেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে লীগের খুনিরা অন্তত 30টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। তিনি লেখেন, যার সামারি হলো, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা বোন স্ত্রীকে ধর্ষণ করবে, আমাকে হত্যা করবে। তিনি আরো লেখেন, 17 তারিখ খুনি হাসিনা রায় হবে 1400, মানে গত মাসে যেহেতু তার স্ট্যাটাস 1400 শহীদের রক্তে ঋণ হয়ে হাজি তার মতো করে লিখেছিলেন যে এক হাতে আরবার হত্যার মধ্যে দিয়ে হাজারো আরবার জন্ম হয়েছে এদেশে। হাদির সমর্থকরা কথা বলছেন, আমরা এই তথ্যটা আরো সুনিশ্চিত হওয়ার জন্য আমরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি, এবং আমরা নিশ্চিত হয়েছি যে হাদি আসলে জীবন মৃত্যুর মাঝামাঝি লড়াই করছেন, তিনি কোমায় আছেন। তার ঘটনাটি আরো ডিটেল জানা গেছে যে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফুল ইসলাম হাদি গুলিবিদ্ধ হয়েছেন শুক্রবার। পুলিশ ও মতিঝিল থানার উপকমিশনার ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলছেন, বেলা 2:10 বা 20 মিনিটের দিকে হাদি রিকশায় চড়ে কোথাও যাচ্ছিলেন, সে সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে 2 যুবক গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। আপনারা জানেন যে হাদির সমর্থকের মধ্যে এও জানিয়েছেন যে সোহরাওয়ার্দী উদ্যানে তার সমর্থকদের সাথে একত্রিত হয়ে হাদির
তার নির্বাচনী প্রচার আবার জুম্মার পরে শুরু করার কথা ছিল। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এবং বিক্ষোভ নিন্দা অব্যাহত আছে। গণ অধিকার পরিষদ তারা প্রেস সিরিজে জানিয়েছে, গণ অধিকার পরিষদের যে গ্রুপ, মিডিয়া গ্রুপ, সেখানে জানানো হয়েছে যে তাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারা বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে। নিরাপদ বাংলাদেশের দাবিতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আমি বিকাল 4টা নাগাদ যখন কথা বলছি, তার 4টার কিছু আগে, তখন জানানো হয়েছে বিকাল 5টায় ঢাকা মেডিকেলের সামনে থেকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সচেতন দেশপ্রেমিক নাগরিক সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিএনপির দিক থেকেও একটি প্রতিক্রিয়া জানা গেছে এবং বিএনপির দিক থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে। মির্জা ফখরুল গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আশা করি অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে। শুক্রবার বেলা 3টার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন। ফেসবুক পোস্টে মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে ঢাকা 8 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে। বিএনপি মহাসচিব আর বলেন, গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই, কোনো সময়ই না। মতাদর্শ যাই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে। বিজয়নগরের ঘটনা ঘটেছে। আমরা আরেকটু জিনিস খেয়াল করেছি, সেটা হলো এই দিনেই একটা ভিন্ন নিউজ আছে। আমরা নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আরো ডিটেইল আলোচনা করব, বাট তাৎক্ষণিকভাবে খবরটা আমাদের চোখে পড়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা বা কোনো কিছু আঁচ করতে পেরেছেন কিনা, সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ। ফ্যাসিস্টের রাজনৈতিক দলটি দেশের জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের নেশাই সন্ত্রাসী কর্মকাণ্ড। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি বিদেশি কোন শক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। শরীয়তপুরে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন, কোন শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। এখন এই জায়গাটায় ঠিক জানি না যে দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকারের যে অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগ নানানভাবে জ্বালাও পোড়াও করে আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করছে, তো তারা জানি তাহলে এটা পাল্টার অবস্থা নেওয়া তো সরকারের দায়িত্ব, তার উপরে একদম ফরজ দায়িত্ব, তা সে পালন করবে। যাক, ইনকিলাব মঞ্চের হাদি কোমায় আছেন, তার চিকিৎসার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। আমরা নিশ্চয়ই কোন ধরনের অনাকাঙ্ক্ষিত এই ধরনের খারাপ পরিণতি আমরা আশা করি না। নানান জল্পনা কল্পনা শেষে অনেক সমীকরণকে সামনে রেখে ঘোষিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। কিন্তু সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে। দর্শক, ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা, বেহাল আইন শৃঙ্খলা এবং সংঘাতপূর্ণ রাজনৈতিক আবহের মধ্যে এসেছে ভোটের ঘোষণা। সেই ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ। এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি। প্রশ্ন হলো, নির্বাচন ঠেকাতে দলটি আসলে কি করবে? তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে ভারতের প্রকাশ্য অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ। আবার দেশে সরকার অনুমোদিত দলগুলোর মধ্যে বাড়ছে সংঘাত। প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি। তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে, আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তা দমন করবে, সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে। আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখের 1 সপ্তাহ পরেই শুরু হবে রমজান মাস। কোনো কারণে তফসিল প্রলম্বিত করতে হলে অন্তত 3 মাস পেছাতে হবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা।
বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, আর সেই দিনই একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সনদের উপর গণভোট। অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলে পাবেন দুটো ব্যালট, দুটোতেই তাদের ভোট দিতে হবে। অতীতে বাংলাদেশে 3 বার গণভোট হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে এমনটা এই প্রথম। এটা যেন বার্গারের সঙ্গে ফ্রাই ফ্রি ব্যাপার। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা 12 থেকে 29 ডিসেম্বর পর্যন্ত এবং বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এর 3 সপ্তাহ পর হবে ভোট গ্রহণ। প্রার্থিতা প্রত্যাহারের পর 21 জানুয়ারি প্রতীকবদ্ধ হবে। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য 18 দিন এবং প্রচার চালাতে 20 দিন সময় পাবেন এমপি প্রার্থীরা। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। একটি দারুণ খবর হলো 3 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে দিতে নিবন্ধন করেছেন। কিন্তু এইসব ডেট, প্রার্থী আর ভোটারদের মাঝখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে। দেশের সবচেয়ে পুরাতন ও অন্যতম বড় একটি দল এবং তার সহযোগী আরো কিছু নিবন্ধিত দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা ও সুন্দর নির্বাচন কিভাবে সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা এটাই এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। গত 12ই মে সন্ত্রাস দমন আইনে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে রেখেছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ। নানান জরিপে এবং বিদেশি পক্ষগুলোর কাছ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আসলেও ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না। ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ, আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে। দর্শক, এর আগে 2 বার 1988 এবং 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, তবে সেবার তারা ভোট বয়কট করেছিল। ভোট বয়কট বিএনপিও করেছে, একাধিকবার করেছে জামাত ইসলামীও। তবে আওয়ামী লীগকে এবার ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। মাস 2 আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনাও। দিল্লিতে তিনি চুপচাপ বসে নেই, তার সবশেষ 2টি সাক্ষাৎকার প্রকাশিত হয় ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস বা IANS এবং ইকোনমিক টাইমসে। নতুন 2টি সাক্ষাৎকারে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে ব্যাপক অংশগ্রহণ ও ভোটারদের জন্য প্রকৃত বিকল্প থাকতে হবে। বড় দলগুলোকে বাদ দিয়ে এমন কোনো নির্বাচন করা সম্ভব নয়। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে নাকি বর্জন করবে এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, বর্তমান পরিস্থিতিতে এই দল নির্বাচনে নিষিদ্ধ। এটি কোনো বর্জন নয়, এটি লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ। নির্বাচনের সময়ও এই অবস্থা বজায় থাকলে আওয়ামী লীগের সমর্থকেরা ত্রুটিপূর্ণ ভোটে শরিক না হয়ে ঘরে বসে থাকবে। কিন্তু তফসিল ঘোষণার রাতেই দেখা গেছে আওয়ামী লীগ আসলে ঘরে বসে নেই। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি রাজধানীর গণভবন, ডেমরা সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে। ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় তারা মিছিল করেছে। যদিও দিনে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেআইনি যে কোনো ধরনের আন্দোলন ঠেকাতে কঠোর হবে সরকার। সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর, বগুড়া, নরসিংদী, রাজবাড়ী, কুমিল্লা, চাঁদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল মিছিল হয়েছে বলে জানা গেছে। দর্শক, এবার আসি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের ভাষণের দিকে। তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন, ভোট যে শুধু নাগরিক অধিকার নয় বরং পবিত্র আমানত ও দায়িত্ব, সেটা মনে রাখতে। তার বিশ্বাস, ভোটাররা নির্ভীক হয়ে এই আমানত সচেতনভাবে পালন করবে। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের সমর্থকেরা তাদের এই পবিত্র আমানত কোথায় রাখবেন? সেই প্রেসক্রিপশন কিন্তু সিএসি দেননি।
ভোটের মাঠের অবস্থা নিয়ে নানান সংশয়ের মধ্যেও সিইসি ভোটারদের বলেছেন নির্ভীক হতে। দর্শক, এবার দেখি প্রধান নির্বাচন কমিশনার কেমন নির্বাচন চান, মানে তার ভাষণে সিইসি ঠিক কি ধরনের নির্বাচন আয়োজনের কথা বলেছেন। সিইসি তার ভাষণে মানসম্মত নির্বাচন, সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। দর্শক, শব্দগুলো বেশ মনোরম, কিন্তু দর্শক তিনি একটি শব্দ ব্যবহার করেননি, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার, সেটি হলো অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ব্যাপারটা অনেকটা এমন, আপনি রেস্টুরেন্টে গিয়ে বললেন, আমার জন্য একটি গরম, সুস্বাদু এবং একটি সুন্দর ডিশ নিয়ে আসুন, কিন্তু যখন শেফ এসে বললেন আপনাদের মেনুর প্রধান আইটেমটি আজ নিষিদ্ধ, তখন সৌন্দর্য দিয়ে কি হবে? সিইসি আশা করছেন সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যি উৎসব মুখর? সিইসি যখন উৎসবের কথা বলছেন, তখন দেশের পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে। বিশ্লেষকেরা অনেকদিন ধরে বলছেন লুঠা অস্ত্র উদ্ধার না হওয়া এবং আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কঠিন। তফসিল ঘোষণার দিনই রাজধানীতে কি ঘটলো? দিনে দুপুরে ঢাকায় খুনের ঘটনা ঘটেছে, এটা এখন কম বেশি রোজকার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনা, আর সচিবালয়ে ছড়িয়ে পড়েছে কর্মচারীদের আন্দোলনের তাপ, যেখানে ভাতার দাবিতে আন্দোলন করায় পুলিশ 4 জনকে হেফাজতে নিয়েছে। ডিএমপি জানায় রোববার থেকে সচিবালয় বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে কারণে আটক হন 4 জন। রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেন। এর একদিন আগে চট্টগ্রাম মিরসরাইয়ে বিএনপি কর্মীদের হামলায় প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী তাহমিদুল্লাহ। এ ধরনের খবর সংবাদ মাধ্যমে এখন নিয়মিত। এই পুরো চিত্র দেখলে মনে হয় একদিকে সরকারের মিত্র দলগুলোর মধ্যে সংঘাত বাড়ছে, অন্যদিকে আইনিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র দলগুলোর উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। গত জুলাই থেকে নানান ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বেশ দুর্বল। ভোটের মাত্র 2 মাস আগেও সারা দেশে নির্বাচনের উত্তাপ নেই। এই পরিস্থিতিতে সিইসির কাঙ্ক্ষিত উৎসমুখর নির্ভীক ভোট কিভাবে হবে তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে। পুরো ব্যাপারটা অনেকটা এমন, আপনি গভীর বন জঙ্গল পার হয়ে এসে বললেন, আমি আশা করছি সবাই হাসি মুখে এবং ফুল হাতে এই পথে হাঁটবে। এত সংঘাত, এত অস্থিরতার মধ্যে একটা জিনিস কিন্তু ইসিকে দূরের উপর রেখেছে, সেটা হলো সময়। নির্বাচন পেছানোর সুযোগ খুব একটা নেই। ভোটের তারিখ 12ই ফেব্রুয়ারি, আর ঠিক কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে রমজান। আমরা হিসাব করে দেখেছি 2026 সালের রোজা শুরু হতে পারে 19শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, বা চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় 20শে ফেব্রুয়ারিও হতে পারে। অর্থাৎ হাতে সময় মাত্র 7 দিনের মতো। যদি কোনো কারণে ভোট 4 থেকে 5 দিনের বেশি পেছাতে হয়, তাহলে তা চলে যাবে অন্তত 3 মাস পর। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার জুন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাটাই হয়ে উঠতে পারে বাস্তব। মজার বিষয় হলো, বাংলাদেশের ইতিহাসে তফসিল পেছানোর উদাহরণ আছে। রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি হলে একাধিকবার তফসিল সংশোধন হয়েছে। সবচেয়ে বেশি ঘটনাবহুল ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন, যখন আওয়ামী লীগ সেবার নির্বাচন বর্জন করেছিল। 2007 সালের 22শে জানুয়ারি নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে বিচারপতি এম এ আইজের নেতৃত্বাধীন কমিশন। নানা ঘটনার পরম্পরায় সেবার তফসিল ঘোষণার পর 4 দফায় তা সংশোধন করা হয়, অর্থাৎ 3 বার পুনর্তফসিল হয়। শেষ পর্যন্ত সে নির্বাচন করা যায়নি। 2007 সালের 11ই জানুয়ারি জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ওই সরকার আমলে নতুন নির্বাচন কমিশন 2008 সালের 18 ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে, কিন্তু সেটিও বিএনপির দাবির মুখে পেছাতে হয়েছিল। তখনকার মতোই বর্তমান নির্বাচন কমিশন আছে এক চরম টাইট স্পটে। তাদের হয়তো মনে হচ্ছে ভোট যদি এখনই না হয় তবে রোজা শুরু হবে, আর রোজা শুরু হলে এই নির্বাচন 3 মাসের আগে শেষ করা যাবে না। তাহলে দর্শক, 12ই ফেব্রুয়ারির ভোটিং